Hello and welcome to Talanta Biology class. আজকে আমরা একটা DPP session করব on the topic biological classification. So let's begin. First question টা যেটা আজকে আমাদের that reads, choose the correct names of the different bacteria given below according to their shapes. তো এখানে যে শেপগুলো আমরা দেখতে পাচ্ছি, A তে যে শেপটা রয়েছে that is spherical. যখন আমরা স্ফেরিক্যাল ব্যাকটেরিয়ার কথা বলি তখনই we use the term coccus বা কক্কি ফর প্লুরাল, coccus ফর দ্য সিঙ্গুলার। তাহলে A হচ্ছে আমাদের coccus। তাহলে আমরা দেখি যে আমাদের কোন অপশনটায় A contains coccus বা কক্কি। অপশন A তে ক্যাপিটাল A যে ডায়াগ্রামটা সেটাকে বলা হয়েছে coccus। তাহলে we are about 50% sure যে এইটাই আমাদের কারেক্ট অপশন। এবার আমরা বাকি আনসারগুলো মিলিয়ে নেব। বি তে যে শেপটা দেখানো হয়েছে দ্যাট ইজ দ্য রড শেপড ব্যাকটেরিয়া। রড শেপটের জন্য আমরা যে পার্টিকুলার টার্মটা ইউজ করি দ্যাট ইজ ব্যাসিলাস বা ব্যাসিলি। এখানেও অপশন এ তে ব্যাসিলি কথাটা বি এর জন্য লেখা আছে, বি ডায়াগ্রামটার জন্য। এরপর যে সি তে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দ্য স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া। স্পাইরাল শেপ ব্যাকটেরিয়াকে আমরা বলি স্পাইরেলা। অপশন এর ক্ষেত্রেও সিটা ডিনোট করা আছে স্পাইরেলা কথাটা দিয়ে। এন্ড ফাইনালি ডি তে যে শেপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য কমা শেপড ব্যাকটেরিয়া। কমা শেপ ব্যাকটেরিয়ার জন্য যে টার্মটা আমরা ইউজ করি দ্যাট ইজ ভিব্রিও। এন্ড अगेन ওয়ান্স अगेन অপশন এ তে ডিটা বলা আছে ভিব্রিও। তাহলে আমাদের কারেক্ট অপশন ইজ অপশন এ। Next question. In prokaryotes, the genetic material is. Prokaryotes ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে the majority of prokaryotes, the common prokaryotes যেগুলো ব্যাপারে আমরা জানি, আমরা পড়ি, they are all bacteria. And prokaryotes দের ক্ষেত্রে একটা বেসিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের নিউক্লিয়াসটা is not well defined, নিউক্লিয়েড থাকে ওদের। তো একটা জিনিস আমরা কনফার্ম যে স্পিকিং অফ প্রোক্যারিওটস বা ব্যাকটেরিয়া দ্য ডিএনএ ইজ সার্কুলার। তাহলে এখানে আউট অফ দ্য ফোর অপশনস যে অপশন দুটোতে সার্কুলার ডিএনএ কথাটা মেনশন আছে দোজ টু আর মোস্ট প্রবাবলি আর আনসার্স। তাহলে অপশন বি তে অ্যান্ড অপশন ডি তে সার্কুলার ডিএনএ কথাটা আছে। নাও উই লুক ফর দ্য হিস্টোন প্রোটিনস। অপশন বি তে বলা আছে সার্কুলার ডিএনএ উইথ হিস্টোনস অ্যান্ড অপশন ডি তে বলা আছে সার্কুলার ডিএনএ উইথাউট হিস্টোনস। হিস্টোন প্রোটিনগুলো বেসিক্যালি দরকার প্যাকেজিং এর জন্য ডিএনএর, অলরাইট, নিউক্লিয়াসের মধ্যে প্যাকেজিং এর জন্য। কিন্তু যেহেতু ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দ্য নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডিফাইন্ড, এখানে আমাদের প্যাকেজিং অ্যাজ সাচ নিউক্লিয়াসের মধ্যে দরকার হচ্ছে না ডিএনএর। তো সেই জন্য the correct answer will be circular DNA without histones. Next, question 3. Which of the following bacteria carry out oxygenic photosynthesis by means of a photosynthetic apparatus similar to the eukaryotes? Oxygenic photosynthesis out of the following options e kon bacteria ta exhibit kore similar to the eukaryotes? First we have purple sulfur bacteria. Sulfur bacteria is basically a chemosynthetic bacteria, তো সেখানে photosynthesis হবে না, তাহলে option is not our answer. Option B again same, green sulfur bacteria, chemosynthetic bacteria, photosynthesis এর option নেই। Option C cyanobacteria. Cyanobacteria হচ্ছে আমাদের ব্লু গ্রিন অ্যালগি যাদের photosynthetic pigments রয়েছে similar to eukaryotes. অপশন ডি বলছে মোর দ্যান ওয়ান অপশন ইজ কারেক্ট। তো টেকনিক্যালি যেহেতু শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়া আমাদের ক্রাইটেরিয়াটাকে ম্যাচ করছে সেই জন্য ডি ইজ অলসো নট দি অপশন। তাহলে সি ইজ আর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। Bacteria is a group of prokaryotic organisms which is characterized by 70S ribosomes, হ্যাঁ থাকে, peptidoglycan cell wall present, simple structure and complex behavior,
সিম্পল স্ট্রাকচার, অবভিয়াসলি ব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার অর্গানিজমস, কিন্তু তাদের সেই একটা সেলের মধ্যে দেয়ার আর আ ভ্যারাইটি অফ কমপ্লেক্সিটিস। সেই জন্য অপশন ডি যেটা বলছে যে অল অফ দি অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অপশন, কারণ ব্যাকটেরিয়া ওপরের তিনটে ক্রাইটেরিয়া, ওপরের তিনটে অপশনকেই ফুলফিল করছে। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। নেক্সট, question number 5 says, what may be a photosynthetic protestin to one biologist may be a plant to another? Which of the given below features of slime molds shows linkage with plant? তাহলে এখানে বেসিক্যালি বলা আছে যে একজন বায়োলজিস্ট একটা পার্টিকুলার অর্গানিজমকে একটা ফটোসিনথেটিক প্রোটিস্টিন হিসেবে ইন্টারপ্রেট করতে পারে, আবার অন্য কোনো বায়োলজিস্ট সেই একই প্রোটিস্টিনকে প্লান্ট হিসেবে ট্রিট করতে পারে। তো এমন ক্যারেক্টারিস্টিক আছে স্লাইম মোল্ডস যে গ্রুপ অফ অর্গানিজমস গুলো তাদের মধ্যে। তাহলে দ্য কোয়েশ্চেন সেজ যে নিচের অপশনস গুলোর মধ্যে কোন অপশনটা সেই প্লান্ট লাইক ক্যারেক্টারিস্টিকটা ইম্পার্ট করছে স্লাইম মোল্ডকে। এক নম্বর হচ্ছে প্রেজেন্স অফ হলোজোইক নিউট্রিশন। হলোজোইক নিউট্রিশন আমরা জানি যে প্লান্টদের ক্যারেক্টারিস্টিক নয়। নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ ডাইভার্স সেক্সুয়াল রিপ্রোডাকশন। ডাইভার্স সেক্সুয়াল রিপ্রোডাকশন প্লান্টসে হয়, বাট সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ইউনিক ক্যারেক্টারিস্টিক নয় প্লান্টে। অ্যানিমালসরাও আরো অনেক বেশি ডাইভার্সিটি দেখায় সেক্সুয়াল রিপ্রোডাকশনে, তাহলে এটাও আমাদের আনসার নয়। স্লাইম মোলস হ্যাভ সেলুলোজিক স্পোর ওয়াল। যে স্পোরগুলো স্লাইম মোলস প্রডিউস করে তাদের যে আউটার ওয়ালটা সেটা সেলুলোজ দিয়ে তৈরি। দিস ইজ অ্যান অপশন যেটা একটা প্লান্ট লাইক ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে। অপশন ডি বলছে ফর্মেশন অফ ফ্রুটিং বডিজ। ফ্রুটিং বডিজ অনেক অর্গানিজমেই প্রডিউস হয়, সেগুলো শুধুমাত্র কিংডম প্লান্টটিতেই রেস্ট্রিক্টেড নয়। তাহলে ফাঙ্গিও ফ্রুটিং বডিজ তৈরি করতে পারে, তাহলে অপশন ডি ক্যান নট বি আর আনসার। তাহলে দ্য কারেক্ট আনসার, দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট, question 6 বলছে choose the correct match. Goniolax, Red Sea. Goniolax হচ্ছে এক ধরনের অর্গানিজম, রেড কালারের ডাইনোফ্ল্যাজেলেটস, যেগুলো বেসিক্যালি রেড টাইডস প্রডিউস করে। তো দ্য টার্ম ইজ রেড টাইডস অ্যান্ড নট রেড সি, তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। ইউগ্লেনা, ক্লোরোফিল এ অ্যান্ড সি। ইউগ্লেনাতে ফটোসিনথেটিক পিগমেন্টস থাকে, কিন্তু সেই ফটোসিনথেটিক পিগমেন্টগুলো chlorophyll A and B, not chlorophyll A and C. Option C হচ্ছে desmids, chrysophytes. This is a correct option. Desmids ra belong to the group of chrysophytes. Option D বলছে Gymnodinium has hemicellulosic plates in the wall. Gymnodinium এক ধরনের ডাইনোফ্ল্যাজেলেট, কিন্তু Gymnodinium একটা নেকেড ডাইনোফ্ল্যাজেলেট, ওদের কোনো সেল প্লেটস নেই on the wall. তাহলে the correct option is option C. Desmids are indeed chrysophytes. Next, nuclear dimorphism is shown by option A, Paramecium, option B, Amoeba, option C, Plasmodium, option D, Trypanosoma. Nuclear dimorphism মানে হচ্ছে there has to be two different types of nucleus in the organism. দু ধরনের নিউক্লিয়াস থাকতে হবে অর্গানিজমে। ট্রাইপ্যানোজোমা, প্লাজমোডিয়াম, অ্যামিবা কারোর ক্ষেত্রেই দু ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাই না। এটা একমাত্র দেখা যায় প্যারামিশিয়ামের ক্ষেত্রে। প্যারামিশিয়ামের বডিতে একটা বড় নিউক্লিয়াস থাকে যেটাকে ম্যাক্রোনিউক্লিয়াস বলা হয়, আর একটা ছোট নিউক্লিয়াস থাকে যেটাকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। So, আমাদের correct option is option A, Paramecium. Question 8. Most common type of genetic material present in bacteriophages. আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু স্পেসিফিক্যালি ব্যাকটেরিওফাজদের কথা বলা হয়েছে। স্পিকিং অফ ভাইরাসেস, এই চারটে অপশন ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, এই চার ধরনের ডিএনএ এন্ড আরএনএ কিন্তু ভাইরাসে দেখা যায়, বিভিন্ন রকম ভাইরাসে।
কিন্তু এখানে যেহেতু স্পেসিফাই করে দেওয়া আছে ব্যাকটেরিওফাজেস, সেই জন্য আমাদের স্পেসিফিক্যালি এই গ্রুপ অফ ভাইরাসের জন্য বলতে হবে যে which kind of nucleic acid they contain as their genetic material। তাহলে আমরা যদি T4 ব্যাকটেরিওফাজেস এর কথা ভাবি, T4 ব্যাকটেরিওফাজেস, T2 ব্যাকটেরিওফাজেস, এই ব্যাকটেরিওফাজেস গুলো বেসিক্যালি কন্টেইন করে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাহলে স্পিকিং অফ ব্যাকটেরিওফাজেস, the correct option will be option C, double stranded DNA. Next question. Refer to the given figures of bacterial cell and nostoc and choose the option which contains the correct label for the structures marked as A, B, C, D and E. এখানে the first figure, প্রথম ফিগারটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল। তাহলে আমরা দেখি ফার্স্টে যে A, B and C অ্যাকচুয়ালি কোন কোন স্ট্রাকচারগুলোকে ডিনোট করছে। এটা যদি আমরা কেয়ারফুলি দেখি একটা আউটার লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ারটাকে বোঝাচ্ছে। তাহলে A ক্যান বি আওয়ার সেল ওয়াল। তারপরে যে ইনার লেয়ারটা রয়েছে সেটা B দিয়ে ডিনোট করা। তাহলে সেল ওয়ালের ঠিক ভেতরে থাকছে হচ্ছে আমাদের সেল মেমব্রেন। তাহলে B মে বি আওয়ার সেল মেমব্রেন। অ্যান্ড সিটা হচ্ছে একটা এক্সট্রিমলি কয়েলড থ্রেড লাইক স্ট্রাকচারকে ডিনোট করছে। তাহলে সি ক্যান বি আওয়ার ডিএনএ। তাহলে ফার্স্টে আমরা দেখি আমাদের কোন অপশনটাতে এই তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি, এ সেল ওয়াল, বি সেল মেমব্রেন আর সি ডিএনএ। অপশন এ তে এ সেল ওয়াল, বি সেল মেমব্রেন, সি হেটেরোসিস্ট। তাহলে অপশন এ ক্যান নট বি আওয়ার আনসার। অপশন বি তে বলছে A cell wall, B cell membrane, C DNA। তাহলে B can be our answer। C তে বলছে A mucilaginous sheath। একেবারেই A mucilaginous sheath নয়, বিকজ A ফার্স্ট ফিগারটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, তো ওখানে mucilaginous sheath এর কোনো প্রশ্ন ওঠে না। তাহলে again option C cannot be our answer। অপশন D বলছে again A cell membrane, B cell wall, C DNA। তাহলে D may be our answer। এবার আমরা সেকেন্ড ফিগারটাকে কনসিডার করব। সেকেন্ড ফিগারটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি নস্টকের ছবি। এখানে ডি বলে যে ফিগারটা, যে পার্টিকুলার স্ট্রাকচারটাকে মার্ক করা হয়েছে সেটা আমরা সবাই জানি ইজ দ্য হেটেরোসিস্ট। অ্যান্ড ই বলে যে স্ট্রাকচারটা মার্ক করা হচ্ছে সেটা হচ্ছে একটা আউটার লেয়ারকে মার্ক করা আছে। সেই আউটার লেয়ারটা হচ্ছে আমাদের নস্টকের ক্ষেত্রে দ্য মিউসিলিজিনাস শীথ। তাহলে আমরা সেই অপশনটাকে সিলেক্ট করব যেখানে ডি হেটেরোসিস্ট অ্যান্ড ই মিউসিলিজিনাস শীথ। তাহলে অপশন বি তে আমরা কি দেখছি, ডি হেটেরোসিস্ট, ই মিউসিলিজিনাস শীথ। অপশন ডি তে রয়েছে ডি হেটেরোসিস্ট, ই মিউসিলিজিনাস শীথ। তাহলে এখানে দুটো অপশনই কারেক্ট। আই এম সরি, এখানে অপশন বিটা is correct because option B says A cell membrane, B cell wall and C DNA। তাহলে option B is correct, option D নয়। This has to be very carefully kept in mind। যে ভুলটা আমি করলাম, এই ভুলটা আমরা প্রায় কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে করে থাকি, যে জাস্ট সেলটা দেখে, এতবার সেল ওয়াল, সেল মেমব্রেন দেখে আমরা ধরে নিই যে হ্যাঁ এটাও সেল ওয়াল লেখা, যে ভুলটা আমি এক্স্যাক্টলি এখন করলাম। সো দিস ইজ হাউ উই ট্রাবল শুট। এরকম ধরনের ভুলগুলো পরীক্ষা আমাদের করলে চলবে না। সেই জন্য अगेन আমি যখন ফিরে এসে আবার অপশনটাকে পড়ছি তখন আমি কিন্তু আই রিয়েলাইজ মাই মিস্টেক। এই সেম জিনিসটা উই নিড টু ডু ডিউরিং দ্য এক্সামস, বারবার কোয়েশ্চেনটাকে পড়া, যাতে এই ভুলগুলো আমরা নিজেরাই ধরে নিতে পারি বিফোর অ্যাকচুয়ালি মার্কিং মাই আনসার। তাহলে দ্য অনলি কারেক্ট অপশন ইজ বি। And obviously যখন আমরা এমসিকিউ তে দেখব যে মোর দ্যান ওয়ান অপশন ইজ কারেক্ট, আর তার সত্ত্বেও there is no option যেটা says যে both A and B বা both C and D, তো সেইখানে we must always keep on reading the question twice or thrice। ঠিক আছে, যে জিনিসটা আমি এখন করলাম, I read the question once again, I read the option once again where I found my mistake। ঠিক আছে, তো অপশন বি ইজ দি আনসার অনলি, কারণ বি বলছে এ সেল ওয়াল, বি সেল মেমব্রেন, সি ডিএনএ। অপশন ডি ঠিক
উল্টোটা বলছে, এ সেল মেমব্রেন বি সেল ওয়াল, মানে অপশন ডি বলছে যে সেল মেমব্রেন বাইরে আছে এন্ড সেল ওয়াল ভেতরে, বাট দ্যাট ইজ নট দ্য কেস। সো দিস ইজ দ্য থিং উই মাস্ট নট ডু ডিউরিং দ্য এক্সামস। ঠিক আছে, we must read the options very carefully twice thrice in case of those questions যেখানে 2 or more options seem to be the answer. All right, next question 10, mycoplasma is pleomorphic due to, pleomorphic মানে হচ্ছে mycoplasma can acquire, can assume various shapes, তাহলে কোন ক্যারেক্টারিস্টিকটা মাইকোপ্লাজমাকে অ্যালাউ করছে টু হ্যাভ ডিফারেন্ট শেপস? Option A, absence of cell wall. Option B, presence of 3-layered cell membrane. Option C, presence of sterol. Option D, none of these. তো এই যে তিনটে ক্যারেক্টারিস্টিক দেওয়া, এর মধ্যে সেল ওয়াল হচ্ছে এমন একটা পার্টিকুলার ফিচার যেটা সেলকে রিজিডিটি ইম্পার্ট করে, সেলকে একটা ডেফিনিট শেপ দেয়। তো যেহেতু মাইকোপ্লাজমার ক্ষেত্রে এই সেল ওয়ালটা নেই, সেই জন্য মাইকোপ্লাজমায় ওই ডেফিনিট শেপ বা স্ট্রাকচার সেটা একরকম সব জায়গায় থাকে না। তাহলে মাই কারেক্ট অপশন ইজ অ্যাবসেন্স অফ সেল ওয়াল। 3-layered সেল মেমব্রেন রয়েছে, তাহলে সেই পার্টিকুলার স্ট্রাকচারটা বিভিন্ন রকম শেপস ইম্পার্ট করতে পারে না মাইকোপ্লাজমাকে, only the absence of the cell wall can do this. All right, next question, eubacteria can be differentiated from archaebacteria on the basis of, আমরা জানি archaebacteria হচ্ছে আমাদের গ্রুপ অফ এক্সট্রিমোফাইলস যারা এক্সট্রিম কন্ডিশনসে থাকে, এন্ড ইউব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ট্রু ব্যাকটেরিয়া যারা হচ্ছে মেজরিটিতে প্রেজেন্ট অন দি আর্থ, যারা সমস্ত জায়গায় রয়েছে, এভরি পার্টিকুলার হ্যাবিট্যাট, এভরি পার্টিকুলার এনভায়রনমেন্ট। তাহলে এমন কি ক্যারেক্টার আছে যেটা ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করে? 1 নম্বর, রাইবোজোমস। না, রাইবোজোমস আর্কিব্যাকটেরিয়াতেও যেমন আছে, ইউব্যাকটেরিয়াতেও তেমন আছে। জিন অফ টিআরএনএ, নো, দিস ইজ अगेन নট দি আনসার। সেল ওয়াল, সেল ওয়াল ইউব্যাকটেরিয়াতেও রয়েছে, আর্কিব্যাকটেরিয়াতেও রয়েছে, বাট যেখানে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দ্য কম্পোজিশন অফ দ্য সেল ওয়াল। আমরা জানি ইউব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো এসেনশিয়াল কম্পোনেন্ট থাকে সেল ওয়ালে, যেটা হচ্ছে NAM and NAG, N-acetyl muriatic acid and N-acetyl glucosamine। এই দুটো জিনিস NAM and NAG আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালে পাওয়া যায় না। সো সেল ওয়াল মে বি আর আনসার। অপশন ডি বলছে নিউট্রিশন। না, ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়া দুজনের ক্ষেত্রে নিউট্রিশন ইজ মোর অর লেস সিমিলার। অলরাইট, দুজনের ক্ষেত্রে আমরা ফটোসিনথেটিকও দেখতে পাই, কেমোসিনথেটিকও দেখতে পাই। দেয়ার আর সার্টেন ব্যাকটেরিয়া which are heterotrophic, তো নিউট্রিশন ক্যান নট বি মাই আনসার। তাহলে the correct answer is only option C, the cell wall. Next question. A few organisms are known to grow and multiply at temperatures of 100 to 105 degrees Celsius. So 100 to 105 degrees Celsius is a fairly high temperature. They belong to, তো এই অর্গানিজম গুলো যারা প্রলিফারেট করতে পারে, গ্রো করতে পারে 100 to 105 ডিগ্রি সেলসিয়াস, তাদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ বলছে তারা হচ্ছে মারিন আর্কিব্যাকটেরিয়া। অপশন বি বলছে থার্মোফিলিক সালফার ব্যাকটেরিয়া। অপশন সি বলছে ব্লু গ্রিন অ্যালগি। অপশন ডি বলছে থার্মোফিলিক সাব এরিয়াল ফাঙ্গি। তাহলে এখানে আমরা এলিমিনেশন গেম খেলবো। অপশন ডি বলছে থার্মোফিলিক সাব এরিয়াল ফাঙ্গি। আমাদের এই পার্টিকুলার অর্গানিজমটা which grew and multiply at temperatures of 100 and 105 degrees Celsius, এটা cannot be a fungi, কারণ এর ব্যাপারে আমি আর অ্যাডিশনাল এমন কোনো ইনফরমেশন পাইনি যেটা আমাকে বলবে যে ও ফাঙ্গাস। অলরাইট, তাহলে this cannot be my answer. নেক্সট হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া। আমরা জানি সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে ইউব্যাকটেরিয়া, তো এটা কাইন্ড অফ not possible generally for a cyanobacteria to survive such high temperatures. তাহলে blue green algae or cyanobacteria cannot be my answer. Next হচ্ছে thermophilic sulfur bacteria. Thermophilic হ্যাঁ temperature loving 100 to 105 degree Celsius হতে পারে, কিন্তু again এটা বলছে সালফার ব্যাকটেরিয়া।
এই অর্গানিজমটা কেমোসিনথেটিক কিনা এ ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করা হয়নি। অপশন এ বলছে মারিন আর্কিব্যাকটেরিয়া। এই 100 to 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা মারিন এনভায়রনমেন্টসে কোয়াইট ফিজিবল। তাহলে আমার কারেক্ট আনসার উইল বি মারিন আর্কিব্যাকটেরিয়া। কেন? আর্কিব্যাকটেরিয়া আমাকে স্পেসিফাই করে দিচ্ছে জাস্ট একটা গ্রুপের নেম, যার মধ্যে প্রত্যেকটা এক্সট্রিমোফাইল পড়ে, থার্মোফাইলস, হ্যালোফাইলস সব। তাহলে আমার থার্মোফিলিক ব্যাকটেরিয়াও আর্কিব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। সেকেন্ডলি মারিন, আমি এই টেম্পারেচারটা দেখে অ্যাজিউম করে নিতে পারি যে আমার অর্গানিজমটা মারিন, কিন্তু আমি এই ইনফরমেশনটা দেখে এইটা অ্যাজিউম করতে পারবো না যে আমার ব্যাকটেরিয়াটা সালফার ব্যাকটেরিয়া। তো সেই জন্যে বি অপশনটাকে আমরা নিতে পারছি না, অ্যান্ড আমাদেরকে এ অপশনটাই নিতে হচ্ছে, মারিন আর্কিব্যাকটেরিয়া। The next question. Cyanobacteria are classified under which of the following kingdoms? Cyanobacteria আমরা জানি যে ওদেরকে ব্লু গ্রিন অ্যালগিও বলা হয়, কিন্তু the name algae has nothing to do with its kingdom. Basically cyanobacteria are eubacteria. তাহলে eubacteria যে কিংডমে আছে that kingdom will be my answer. তো eubacteria হচ্ছে আমাদের prokaryotic organisms। তাহলে the correct option has to be kingdom monera, কারণ kingdom monera ছাড়া বাকি সমস্ত কিংডমে we have eukaryotic organisms। তাহলে the correct option will be kingdom monera. Next question. Question number 14. Dash are important decomposers that cause decay and decomposition of dead bodies of plants and animals. তাহলে কোন অর্গানিজম গুলো হচ্ছে ডিকম্পোজার্স, যেগুলো ডেড বডিজ অফ প্লান্টস এন্ড অ্যানিমালস কে ডিকে করে, অর্থাৎ কোন অর্গানিজম অ্যাজ দেয়ার মোড অফ নিউট্রিশন চুজ করে নিয়েছে এই ডেড রিমেইনস গুলোর উপর ফিড করা। তাহলে আমরা জানি যে এই ধরনের ডিকম্পোজার অর্গানিজমকে আমরা বেসিক্যালি বলি স্যাপ্রোফাইটিক বা স্যাপ্রোট্রফিক অর্গানিজমস। স্যাপ্রোট্রফিক বেসিক্যালি, প্লান্টস হলে সেটা স্যাপ্রোফাইটিক হয়ে যায়। তো we will stick to saprotrophic now. তাহলে saprotrophic organisms এ এখানে আমরা দেখতে পাচ্ছি দু রকম অপশনস আছে, একটা A saprotrophic ব্যাকটেরিয়া, একটা B saprotrophic ফাঙ্গি। এই কোয়েশ্চেনে আমাদেরকে এমন কোনো ইনফরমেশন স্পেসিফাই করে দেওয়া হয়নি যেটা ডিস্টিংক্টলি বলতে পারবে যে আমার অর্গানিজমটা ব্যাকটেরিয়া নাকি আমার অর্গানিজমটা ফাঙ্গি। প্লান্টস ক্যান নট বি decomposers. All right, plants are typically photosynthetic or they can be parasitic. ঠিক আছে, কিন্তু decomposer they can be saprotrophic sometimes, there are exceptions obviously, কিন্তু তাদেরকে আমরা decomposer এই ট্যাগটা দিয়ে we cannot মানে categorize them। তো সেই জন্য এই ক্ষেত্রে the correct options will be A and B, because আমাদের কাছে ইনফরমেশন নেই স্পেসিফিক্যালি যেটা বলবে যে আমার অর্গানিজমটা আদৌ ব্যাকটেরিয়া নাকি সেটা ফাঙ্গি। তাহলে the correct option will be both A and B, option D. Next, chrysophytes are option A planktons, option B nectons, option C benthic organisms, option D rooted submerged. Once again আমরা elimination game যদি খেলি, option D বলছে rooted submerged। chrysophytes এর কোনো roots থাকে না যেগুলো তাদেরকে সাবস্ট্রেটামটার সাথে অ্যাঙ্কার করে রাখবে। তো option D is not my answer. option C বলছে benthic organisms, যারা বেসিক্যালি সাবস্ট্রেটামের কাছাকাছি থাকে, ফিক্সড থাকে না সাবস্ট্রেটামে, বাট সাবস্ট্রেটামের কাছাকাছি থাকে, কিন্তু ক্রাইজোফাইটস থাকে না অত গভীরে বা অত সাবস্ট্রেটামের কাছে, ওশান ফ্লোরের কাছে। তো अगेन সি ক্যান নট বি মাই আনসার। অপশন বি নেকটনস। নেকটনস হচ্ছে ফ্রি সুইমিং যে অর্গানিজমস গুলো জলের মধ্যে। ক্রাইজোফাইটস এর কিন্তু কোনো লোকোমোটরি স্ট্রাকচারস নেই যেগুলো দিয়ে ওরা সুইম করতে পারবে, দে ডু নট হ্যাভ ফ্ল্যাজেলা, তাহলে আমি ওদেরকে নেকটনস বলতে পারি না। তাহলে ক্রাইজোফাইটস আর
প্ল্যাঙ্কটনস বেসিক্যালি। কেন? বিকজ ওরা ফ্রিলি ফ্লোটিং স্ট্রাকচারস, যেগুলো ভেসে বেড়ায় জলের মধ্যে, তো দে আর প্ল্যাঙ্কটনস। নেক্সট কোয়েশ্চেন, eukaryotic, achlorophyllous and heterotrophic organisms are grouped under which of the following kingdoms? eukaryotic, তাহলে যদি ইউক্যারিওটিক বলি তাহলে অপশন এ প্রথমেই বাদ চলে যাচ্ছে। তারপর বলা হচ্ছে অক্লোরোফাইলাস, মানে ক্লোরোফিল নেই, তাহলে অপশন ডি বাদ চলে যাচ্ছে। তারপরে বলা আছে হেটেরোট্রফিক অর্গানিজমস। হেটেরোট্রফিক স্পেসিফিক্যালি কথাটা বলে দিলে আমাকে একমাত্র সেই গ্রুপটাকেই সিলেক্ট করতে হবে যারা স্ট্রিক্টলি হেটেরোট্রফিক, যারা অন্য কোনো মোড অফ নিউট্রিশন এক্সিবিট করে না। আমরা জানি এমন কিছু প্রোটিস্ট আছে যারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, তাহলে বি ক্যানট বি মাই আনসার। দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, ফাঙ্গি। নেক্সট কোয়েশ্চেন, a group of fungi with septate mycelium in which sexual reproduction is either unknown or lacking are classified under A. Phycomycetes, B. Deuteromycetes, C. Ascomycetes, D. Basidiomycetes। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটাই কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আননোন অর ল্যাকিং। আমরা জানি যে একটা পার্টিকুলার গ্রুপ অফ ফাঙ্গি আছে যাদের নাম দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি ডিউ টু দিস ক্যারেক্টারিস্টিক, সেক্সুয়াল রিপ্রোডাকশন আননোন বা ল্যাকিং বলে। সেই নামটা হচ্ছে ফাঙ্গি ইমপারফেক্টি, দ্য ইমপারফেক্ট ফাঙ্গি। তাহলে এই নামটা যে পার্টিকুলার গ্রুপ অফ ফাঙ্গাসটার, সেই গ্রুপটাকে আমরা বলতে পারি এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার। তাহলে ফাঙ্গি ইমপারফেক্টলি বলা হয় স্পেসিফিক্যালি ডিউটেরোমাইসিটিস গ্রুপটাকে। তাহলে অবভিয়াসলি এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে ডিউটেরোমাইসিটিস, কারণ ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখেছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা নোন, কিভাবে তারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। অনলি ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে ইট ইজ আননোন। অলরাইট, next question, in the 5 kingdom system of classification, which single kingdom out of the following can include blue green algae, nitrogen fixing bacteria, methanogenic archaebacteria? তাহলে ফাঙ্গি, প্লান্টি, প্রোটিস্টা, মোনেরা এই চারটের মধ্যে কোন কিংডমে একমাত্র ব্লু গ্রিন অ্যালগি, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, মেথানোজেনিক আর্কিব্যাকটেরিয়া সব থাকতে পারে। ব্লু গ্রিন অ্যালগি আমরা জানি সায়ানোব্যাকটেরিয়া, that is a bacteria. Second, nitrogen fixing bacteria, once again a bacteria. Methanogenic bacteria, archaebacteria, once again a bacteria. তাহলে তিনটে ধরনের অর্গানিজমই হচ্ছে ব্যাকটেরিয়া, and ব্যাকটেরিয়াদেরকে আমরা ক্লাসিফাই করি আন্ডার কিংডম মোনেরা। তাহলে আমাদের কারেক্ট অপশন ইজ কিংডম মোনেরা। আর কোন গ্রুপ in the 5 kingdom classification does not contain bacteria in them? The correct option is obviously kingdom Monera. Next question, viruses that infect bacteria, multiply and cause their lysis are called A. lysozymes, B. lipolytic, C. lytic, D. lysogenic. এখানে again আমরা যদি elimination game খেলি, A. lysozymes cannot be my answer, কারণ লাইসোজাইম হচ্ছে একটা গ্রুপ অফ এনজাইমস এর নাম। ভাইরাসেসদেরকে লাইসোজাইম বলা হয় না, এটা এক ধরনের এনজাইম যেগুলো ইভেন অ্যানিমাল বডিতেও রয়েছে। নেক্সট হচ্ছে লাইপোলাইটিক। লাইপোলাইটিক কথাটার মানে হচ্ছে লিপিড ব্রেক করতে পারে। তো ভাইরাসেসের এমন কোনো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদের ইনফরমেশন নেই যেটা বলে যে ভাইরাসেসরা লিপিডকে ব্রেক করতে পারে। তাহলে বি ক্যানট বি মাই আনসার। লাইটিক, ইয়েস। কেন? কারণ ভাইরাসেসরা যে সেলটাকে ইনফেক্ট করে, যে হোস্ট সেলটা, তার লাইসিস কজ করতে পারে, তাকে রাপচার করাতে পারে, ভেঙে ফেলতে পারে। তো লাইটিক ক্যান বি মাই আনসার। আর ডি লাইসোজেনিক।
লাইসোজেনিক হচ্ছে ব্যাকটেরিয়ার লাইফের মানে ভাইরাসের লাইফের বেসিক্যালি একটা এমন স্টেজ, কিছু পার্টিকুলার ভাইরাসেসদের এমন একটা লাইফ সাইকেল যেটা অনুযায়ী ভাইরাসেসরা কি করে, দে ডোন্ট রাপচার দ্য হোস্ট সেলস, রাদার দে ইউজ দ্য হোস্ট সেলস অ্যাজ আ ভেসেল নিজেদের প্রপাগেশনের জন্য। কি করে ভাইরাসেসরা বেসিক্যালি নিজেদের জেনেটিক ম্যাটেরিয়ালটাকে হোস্টের জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ইনকর্পোরেট করিয়ে একটা ডরমেন্ট অবস্থায় হয়ে যায়, যাতে ওই পার্টিকুলার ভেসেলটা ওই পার্টিকুলার হোস্টটা যেরম ভাবে রেপ্লিকেট করবে ভাইরাসের জিনোমটাও সেইভাবেই রেপ্লিকেট হবে। এইটাকে বলা হয় লাইসোজেনিক লাইফ সাইকেল। তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু এই লাইসোজেনিক লাইফ সাইকেলটার কথা জিজ্ঞাসা করেনি, কারণ ওরা স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে কখন লাইসিস করছে হোস্ট সেলের। তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার লাইটিক হবে, যদিও লাইটিক অ্যান্ড লাইসোজেনিক এই দুটো ধরনের লাইফ সাইকেলই আমরা ভাইরাসেসদের ক্ষেত্রে দেখতে পারি, কিন্তু এই লাইসিস কথাটা মেক্স অল দ্য ডিফারেন্স হিয়ার। অলরাইট, next question, question 20. Capsid is option A genetic material of virus, option B protein cover of virus, option C extra genetic material of bacterium, option D housekeeping genome of bacterium. প্রথমত আমাদেরকে জানতে হবে ক্যাপসিডটা কি জিনিস, কার মধ্যে পাওয়া যায়। আমরা ক্যাপসিড পার্টিকুলার স্ট্রাকচারটা দেখতে পাই ইন ভাইরাসেস। তাহলে আমার সি অ্যান্ড ডি দুটো অপশনই ইনকারেক্ট, কারণ দুটোই ব্যাকটেরিয়াকে ইন্ডিকেট করছে। তাহলে আউট অফ এ অ্যান্ড বি আমরা জানি জেনেটিক ম্যাটেরিয়াল অফ ভাইরাস হচ্ছে আইদার ডিএনএ আর আরএনএ, সেটা স্পেসিফিক্যালি কোনো নাম দেওয়া হয়নি এভাবে ক্যাপসিড হিসেবে কিছু। তাহলে মাই রিমেইনিং অপশন ইজ অপশন বি, প্রোটিন কভার অফ ভাইরাস, এন্ড ইনডিড প্রোটিন কভার অফ ভাইরাসকে ক্যাপসিডই বলে। তাহলে মাই কারেক্ট অপশন ইজ অপশন বি, প্রোটিন কভার অফ ভাইরাস। The next question, 21. The practical purpose of classification of living organisms is to, option A, explain the origin of living organisms. Classification basically একটা লিভিং অর্গানিজমের অরিজিনটা ভিভিডলি স্পেসিফাই করে না। একটা লিভিং অর্গানিজমের অরিজিন পড়তে হলে আমাকে ফাইলোজেনি পড়তে হবে। তো স্পেসিফিক্যালি ক্লাসিফিকেশনটা শুধুমাত্র অরিজিন বোঝাতে হেল্প করে না, উই নিড এক্সট্রা ইনফরমেশন ফর দ্যাট। নেক্সট হচ্ছে ট্রেস দ্য এভলিউশন অফ লিভিং অর্গানিজমস। হ্যাঁ, ট্রেস করা যেতে পারে, কিন্তু again the information that we have from classification is somehow not enough to do that. Next হচ্ছে name the living organisms. হ্যাঁ, আমরা নেম করতে পারি, নেমিং করতে পারি অর্গানিজমস এর ক্লাসিফিকেশন করে, কিন্তু that is not the practical purpose, that is not the only purpose, it is a benefit of classification যে হ্যাঁ ক্লাসিফিকেশন করলে লিভিং অর্গানিজমের নেমিং করাটা, নোমেনক্লেচার দেওয়াটা বিকামস ইজি, কিন্তু সেটা ক্লাসিফিকেশনটা বেসিক্যালি আমরা সেই জন্য করি না। অপশন ডি says facilitate identification of unknown organisms. This is the correct option, কারণ ক্লাসিফাই করার মেন অবজেক্টিভটাই হচ্ছে যাতে আমরা কোনো আননোন অর্গানিজমকে কোনো সময় এনকাউন্টার করলে সেই অর্গানিজমের পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক স্টাডি করে আমরা বলতে পারি যে কোন পার্টিকুলার গ্রুপে এই অর্গানিজমটা পড়ে, এবং এই যে পার্টিকুলার গ্রুপটা আমরা অ্যালোকেট করতে পারছি এই অর্গানিজমটাকে, অ্যাসাইন করতে পারছি এই অর্গানিজমটাকে, that is because we have already classified the living organisms we know about. যদি ক্লাসিফিকেশন না করা থাকতো তাহলে আমি এই আননোন অর্গানিজমটাকে ওর ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে কোনো গ্রুপে ফেলতে পারতাম না, বা 5টা ক্যারেক্টারিস্টিক দেখে বাকি 10টা ক্যারেক্টারিস্টিকও প্রেডিক্ট করতে পারতাম না, যদি এই ক্লাসিফিকেশন সিস্টেমটা না করা থাকতো অলরেডি যে সমস্ত অর্গানিজম অলরেডি ডিসকভার্ড তাদের জন্য। অলরাইট, তাহলে the correct option is option D, যদিও আগের 3টে অপশনও কোনো না কোনো ভাবে কারেক্ট, বিকজ ক্লাসিফিকেশন 3টাতেই হেল্প করে, কিন্তু ক্লাসিফিকেশনের প্রাইমারি অবজেক্টিভ উপরের 3টে নয়। নেক্সট
two animals which are the members of the same order must also be the members of the same option A class, option B family, option C genus, option D species. আমরা জানি ট্যাক্সোনমিক হায়ারার্কি অনুযায়ী ফার্স্টে আসে কিংডম, তারপর আসে ফাইলাম, দেন কামস ক্লাস, দেন কামস অর্ডার। তাহলে অর্ডারের কথা যখন এখানে বলা হয়েছে, একমাত্র সেই অর্গানিজমগুলোই সেম অর্ডারে পড়বে যে অর্গানিজমগুলো তার প্রিভিয়াস পার্টিকুলার গ্রুপটাতেও একসঙ্গে ছিল। অলরাইট, অর্ডারের পরে আসছে ফ্যামিলি, রাইট? তো দ্য আনসার ক্যান বি আইদার অর্ডারের আগে যে গ্রুপটা আসছে বা অর্ডারের পরে যে গ্রুপটা আসছে। জেনাস আর স্পিসিস হচ্ছে বেসিক্যালি দুটো টার্মিনাল লেভেলস ইন ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে জেনাস আর স্পিসিস দুটোই আমার আনসার হতে পারে না। এবার অর্ডারটা বেসিক্যালি পড়ছে ক্লাস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। আমাকে বলা আছে টু অ্যানিমালস উইচ আর দ্য মেম্বার্স অফ দ্য সেম অর্ডার। যদি দুটো অ্যানিমাল সেম অর্ডারে থাকে তাহলে কি তারা সেম ক্লাসে হবে? হ্যাঁ হবে, কারণ ক্লাসটা অর্ডারের আগে আসে। আমি অলরেডি একটা ক্লাসের মধ্যে অনেক গ্রুপ অফ অর্গানিজমসকে রেখেছি, তাদের মধ্যে থেকে আমি আবার বাছাই করে অর্ডার বানাচ্ছি। এবার এই অর্ডারেও যদি তারা একসাথে থাকে তার মানে অবভিয়াসলি তারা ক্লাসেও একসঙ্গে ছিল। ফর এক্সাম্পল আমি যদি বলি ক্লাস ম্যামেলিয়া, ম্যামেলস, ঠিক আছে, আমি ম্যামেলসদেরকে ক্লাসের মধ্যে ফেলেছি মানে অর্ডারে এর পরের যে অর্ডারটা আমি ডিসাইড করব সেই অর্ডারের অর্গানিজমগুলো সব সময় কিন্তু ম্যামেলসই হবে, আমি যে অর্ডারই বলি না কেন। তা সত্ত্বেও যদি আমি আবার সেম অর্ডারটাকে রেস্ট্রিক্ট করে দিই তাহলে দে হ্যাভ টু বি ইন দ্য সেম ক্লাস। অলরাইট, অর্ডার ডিফারেন্ট হলো সেম হলো ডাজন্ট ম্যাটার, দে হ্যাভ টু বি ইন দ্য সেম ক্লাস হিয়ার। ঠিক আছে, তাহলে আমি এবার যদি ফ্যামিলিকে কনসিডার করি, একই অর্ডার কিন্তু সেই অর্ডারের অর্গানিজমগুলোকে আমি তাদের আরো বেসিক কিছু ক্যারেক্টারিস্টিকের উপরে আরো স্প্লিট করে দিতে পারি ইনটু ভেরিয়াস ফ্যামিলিজ। সেটাই স্কিম ক্লাসিফিকেশনের, লাইক আ ব্রাঞ্চিং ট্রি। যদি আমার ইনিশিয়াল নোডটা ক্লাস হয়, সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে, দিয়ে অনেকগুলো অর্ডার হচ্ছে, এর মধ্যে থেকে একটা পার্টিকুলার অর্ডারকে আমি সিলেক্ট করে নিলাম। ফর এক্সাম্পল লাইক দিস ইজ মাই ক্লাস, একটাই ক্লাস, তার মধ্যে থেকে আমি অনেকগুলো ব্রাঞ্চিং করলাম। তাহলে এইগুলো এক একটা হচ্ছে এক একটা অর্ডার, O1, O2, O3, O4। অলরাইট, এর মধ্যে থেকে একটা পার্টিকুলার অর্ডার নিয়ে সেটাকে আমি আবার স্প্লিট করছি। তাহলে এখানে আমার একটা ফ্যামিলি, দুটো ফ্যামিলি, তিনটে ফ্যামিলি, চারটে ফ্যামিলি। অলরাইট, তাহলে যে অর্গানিজমগুলো সেম অর্ডারে, মানে অর্ডার 4, একই অর্ডারের অর্গানিজম, তারা ইট ইজ নট মানে বাইন্ডিং যে তাদেরকে একই ফ্যামিলিতে হতে হবে, তারা বিভিন্ন ফ্যামিলিতে হতে পারে। তাহলে মাই ফ্যামিলি ক্যান নট বি দ্য আনসার। কিন্তু সেম অর্ডারে আমার অর্গানিজম রয়েছে, ডিফারেন্ট অর্ডারে নেই, তাহলে দে হ্যাভ টু বিলং টু দ্য সেম ক্লাস। এর উপরে একটাই নোড রয়েছে, তাহলে দ্য কারেক্ট অপশন ইজ ক্লাস। Alright. Question 23. Which one single organism or the pair of organisms is correctly assigned to its taxonomic group? নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনটা অর্গানিজমগুলোকে কারেক্ট গ্রুপে রেখেছে, কারেক্ট ট্যাক্সোনমিক গ্রুপে? অপশন এ, Paramecium and Plasmodium belong to the same kingdom as that of Penicillium. Paramecium, Plasmodium দুজনেই হচ্ছে প্রোটিস্টস। অন্যদিকে পেনিসিলিয়াম ইজ ফাঙ্গাস। তাহলে প্রোটিস্টা আর ফাঙ্গি দুটো এক গ্রুপ নয়, তাহলে এ ইজ নট মাই আনসার। অপশন বি, lichen is a composite organism formed from the symbiotic association of an algae and a protozoan. algae আর protozoan এ নয়, algae and fungi তে মিলে একটা lichen তৈরি হয়।
তাহলে অপশন বি ইজ অলসো নট মাই আনসার। Yeast used in making bread and beer is a fungus. Yeast is indeed a fungus আর yeast bread আর beer তৈরি করতেও হেল্প করে, তাহলে অপশন সি ক্যান বি মাই আনসার। অপশন ডি বলছে নস্টক অ্যান্ড অ্যানাবিনা আর এক্সাম্পলস অফ প্রোটিস্টা। নস্টক অ্যান্ড অ্যানাবিনা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, তাহলে তারা হচ্ছে মোনেরেন্স নট প্রোটিস্টস, তাহলে দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট, African sleeping sickness is due to option A Plasmodium vivax transmitted by tsetse fly, option B Trypanosoma lucy transmitted by bedbug, option C Trypanosoma gambiense transmitted by Glossina palpalis, বা option D Entamoeba gingivalis spread by housefly। এর কারেক্ট আনসারটা হচ্ছে ট্রাইপানোজোমা গ্যাম্বিয়েন্সি বাই গ্লসিনা প্যালপেলিস। এটা একটা মেমরি বেসড কোয়েশ্চেন, এটা মনে রাখতে হবে আমাদেরকে যে আফ্রিকান স্লিপিং সিকনেসটা কজ করে ট্রাইপানোজোমা গ্যাম্বিয়েন্সি, আর এই পার্টিকুলার ভেক্টরটা, এই পার্টিকুলার প্রোটোজোয়াটার হচ্ছে গ্লসিনা প্যালপেলিস। রাইট, দ্য লাস্ট কোয়েশ্চেন, which of the following statements is not true for retroviruses? Retroviruses are basically RNA viruses, তাদের জন্য কোন স্টেটমেন্টটা ইজ নট ট্রু? এক নম্বর বলেছে ডিএনএ ইজ নট প্রেজেন্ট এট এনি স্টেজ ইন দ্য লাইফ সাইকেল অফ retroviruses। বি হচ্ছে retroviruses ক্যারি জিন ফর RNA ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। অপশন সি হচ্ছে the genetic material in mature retroviruses is RNA। অপশন ডি হচ্ছে retroviruses are causative agents for certain kinds of cancer in man। অপশন ডিটা ট্রু, অবভিয়াসলি রেট্রোভাইরাসেসরা ক্যান্সার কজ করতে পারে হিউম্যানস এর মধ্যে। অপশন সি বলছে জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে আরএনএ, দিস ইজ অলসো ট্রু। অপশন বি বলছে retroviruses carry gene for RNA dependent DNA polymerase, again this is also correct, which leaves me with option A। বলেছে ডিএনএ ইজ নট প্রেজেন্ট এট এনি স্টেজ ইন দ্য লাইফ সাইকেল অফ রেট্রোভাইরাসেস, এটা ফলস, কারণ যখন রেট্রোভাইরাসেসরা একটা হোস্টকে ইনফেক্ট করে তখন যেহেতু রেট্রোভাইরাসেসদের জেনেটিক ম্যাটেরিয়ালটা আরএনএ, সবার আগে ওদের আরএনএ থেকে ডিএনএটা তৈরি করতে হয়, যার জন্য এই আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজটা লাগে, যাতে এই ডিএনএটাকে ওরা ইনকর্পোরেট করতে পারে হোস্ট জিনোমের মধ্যে, কারণ হোস্টের জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ডিএনএ অ্যান্ড নট আরএনএ। তাহলে রেট্রোভাইরাসেসদের লাইফ সাইকেলে ডিএনএ কামস, ডিএনএ তৈরি হয়, তাহলে মাই কারেক্ট আনসার ইজ অপশন এ। এইগুলো ছিল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটার কিছু বেসিক কোয়েশ্চেন্স, যেগুলো আই থিঙ্ক মোটামুটি পুরো চ্যাপ্টারটাকেই কভার করছে। অ্যান্ড বেসিক্যালি এই চ্যাপ্টারটা প্রচন্ড স্কোরিং একটা চ্যাপ্টার, শুধুমাত্র খুব বেশি মাথা না খাটিয়ে একটু লেবার দিয়ে একটু হার্ডওয়ার্ক দিয়ে যদি আমরা মেমোরাইজ করতে পারি, একটু সিস্টেম্যাটিক্যালি পড়তে পারি, তাহলে এই পার্টিকুলার চ্যাপ্টারটা থেকে যতগুলো কোয়েশ্চেন আসবে প্রত্যেকটাই প্রচন্ড স্কোরিং লাগবে এবং প্রত্যেকটাই প্রচন্ড ইজি লাগবে। সো তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to our channel. Thank you and have a good day.